আমরা দেখলাম পর্তুগাল এবং তুরস্কের খেলা। শেষ পর্যন্ত ম্যাচটা এক পেশেই হলো। ৩-০ গোলে পর্তুগাল হারিয়ে দিয়েছে তুরস্ককে এবং নিশ্চিত করে ফেলেছে রাউন্ড অফ 16। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর একটা রেকর্ড হয়ে গেছে। রোনালদো এই মুহূর্তে ইউরোর ইতিহাসে সবচেয়ে বেশি অ্যাসিস্টের মালিকও। সব মিলিয়ে ইউরোতে তার 14টা গোল আছে এবং এখন তিনি সবচেয়ে বেশি অ্যাসিস্টেরও মালিক। একই সঙ্গে চেক রিপাবলিকের ক্যারেল প্রবোস্কির সঙ্গে তিনি ওই রেকর্ডটা এখন শেয়ার করছেন। পর্তুগাল যে তৃতীয় গোলটা করেছে সেই গোলটায় অ্যাসিস্ট আছে ক্রিস্টিয়ানো রোনালদোর। এবং এই জায়গায় যে তালিকায় একসাথে 5-5 অনেকগুলো নাম দেখা যাচ্ছে, এই জায়গায় আরও ঢুকবেন অনেকেই। 5 অ্যাসিস্ট আছে আসলে লুই ফিগো, আরিয়ান রোবেন, এই ছাড়াও ডেভিড বেকহ্যাম, তারও আসলে 5টা অ্যাসিস্ট আছে। কিন্তু রোনালদো এখন সবার ওপরে। এই রেকর্ডটা তিনি এককভাবে নিজেরও করে নিতে পারেন। যেভাবে রোনালদো এই অ্যাসিস্টটা পেলেন সেখানে তিনি আসলে একটা গোলও করতে পারতেন। মিডফিল্ড থেকে পাওয়া একটা লং বল, সেই লং বল রোনালদো রিসিভ করলেন, গোলের একদম কাছাকাছি চলে গেলেন। এবং তারপর ভাবলেন থাক, গোলটা নিজেই না করি, দিয়ে দেই ব্রুনো ফার্নান্দেজকে। না, অবশ্যই রোনালদো এবং মেসি দুজনের ব্যাপারে বলা হয় যে সে গোলের সামনে তারা 4-5টা অপশন দেখতে পায়। সো মেইন হচ্ছে যে ও বলটা পাওয়ার পরেই কিন্তু দেখে নিয়েছে কে যাচ্ছে, তো সেলফলেসলি সে গোলটা করিয়েছে। কারণ এটা টিম স্পিরিটের জন্য একটা বলবো সিগনিফিক্যান্ট অ্যাসিস্ট এই পর্তুগালের জন্য। রোনালদোকে আমরা ক্যারিয়ারে যতবার দেখেছি, হ্যাঁ রোনালদো এই ধরনের অ্যাসিস্ট আমি আগেও দেখেছি, বহুবারই দেখেছি, কিন্তু এই ধরনের টুর্নামেন্টে যেখানে তিনি গোল করলে হয়তো তার দলের জন্য একটা বড় ধরনের, মানে এটা একটা পজিটিভ সাইন হিসেবে হতে পারতো, সেই জায়গায় ক্যাপ্টেন রোনালদো বলটা দিয়ে দিলেন। এরকম কিছু কি এক্সপেক্ট করছিলাম আমরা? না, আসলে রোনালদোকে নিয়ে অনেকের অনেক স্পেকুলেশন থাকে বা রং মেসেজও থাকে, কিন্তু রং ভাইব থাকে আসলে। কিন্তু আসলে দেখবেন যে এই মোমেন্টে পর্তুগালের জন্য কি প্রয়োজন, পজিটিভ একটা রেজাল্ট দরকার, পজিটিভ একটা এনভায়রনমেন্ট দরকার। এই জায়গায় যদি রোনালদো শটটা করতেন, ধরলে হতে পারতো, গোল হয়ে যেতে পারতো। আবার যদি সেভ হয়ে যেত তাহলে এটা একটা নেগেটিভ ভাইব ছড়ায় পড়তো পর্তুগাল শিবিরের মধ্যে। আমরা এর আগে ম্যাচে অনেক সময় দেখেছি যে ধরেন যে রোনালদো হয়তো পাস দিতে পারতেন ব্রুনো ফার্নান্দেজকে, তিনি হয়তো দেন নাই, তখন কিন্তু আসলে নিজেদের মধ্যে একটা নেগেটিভ সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে। সো এইসব ক্ষেত্রে যদি আপনি টিমের জন্য কাজ করেন, টিমের জন্য যেটা বেটার সেরকম কিছু কাজ করেন, এটা আপনার টিম স্পিরিটকে ডেভেলপ করার জন্য ভালো করবে, যেটা আপনার লং টাইমে মানে এই পুরো টুর্নামেন্ট জুড়ে আপনাকে পজিটিভ রেজাল্ট আনতে হেল্প করবে আসলে। ঠিক আছে, এইসব আলোচনা কি আমরা আলোচনার জন্যই করি নাকি এগুলো আসলে ঘটে? মানে অনেক সময় বলা হয় যে স্ট্রাইকারদের একটা আলাদা হাঙ্গার থাকে, তারা এই ধরনের জায়গায় থাকলে আসলে বল সব সময় গোলেই ট্রাই করবে, এটাই স্বাভাবিক, কারণ তাদের দায়িত্ব ওইটাই। আর রোনালদোর দায়িত্ব তো এখন অনেক বেশি বক্সের ভেতরেও। তো এই যে দিয়ে দেওয়া ব্যাপারটা, এটাকে কি আমরা কখনো কখনো অনেক বেশি গ্লোরিফাই করে ফেলি? মেইনলি হচ্ছে যে অ্যাজ এ প্লেয়ার, আমি যখন অনেক ইয়াং প্লেয়ার ছিলাম, বিদেশে একটা কোচ সবসময় আমাকে শিক্ষা দিয়েছিল যে বেটার পজিশন প্লেয়ারকে পাস দাও। হ্যাঁ, তো এই জিনিসটা এরা মানে নর্মালি প্রফেশনাল প্লেয়াররা জানে যে আমার গোলটা খুব জরুরি। এখন ও যেটা বললো যে যদি মিস হয়ে যেত, হ্যাঁ নেগেটিভ ভাইব বলতে রোনালদোর জন্য হয়তো আসতো না যে হি ইজ রোনালদো, বাট তারপরেও ও এটা করাতে যে এনফোর্সমেন্টটা হলো পজিটিভ, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং এটা টিমের স্পিরিটের জন্য অনেক কাজে দিবে অবশ্যই। এবং এটা নিয়ে মার্টিনেজ বলতে পারবে লুক অ্যাট রোনালদো, এই যে এই কথাটা বলতে পারবে, এটাই রোনালদোর এটার জন্যই বলতে পারবে এবং এইটা একটা পজিটিভ থিং ফর দ্য টিম। রোনালদো এবং মেসি, এদেরকে নিয়ে আমরা সবসময় একজন একজনের সঙ্গে তুলনা হয়, দুজনেরই মানে একজন কোপা আমেরিকার সবচেয়ে বেশি অ্যাসিস্ট, এখন রোনালদো তাই, মানে এটা মেসি আগের দিন অ্যাসিস্ট করেছেন, রোনালদো অ্যাসিস্ট করলেন আজকে। না, মেইন মানে সবচেয়ে সারপ্রাইজিং ব্যাপারটা হচ্ছে ওদের এইজটা যদি আমরা দেখি, এই বয়সে ওরা এটা করে যাচ্ছে। এবং মিয়ামিতে আমরা তো মেসির কত কিছু দেখলাম, এর মধ্যে অনেক কিছুই দেখা যাচ্ছে। তো এই বয়সে যে এগুলি করে যাচ্ছে, দে আর দ্য গ্রেটেস্ট প্লেয়ার আমি বলবো যে। রোনালদো এবং ব্রুনো ফার্নান্দেজের এই সমন্বয়ের আগেই অবশ্য তুরস্ককে এই ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দিয়েছিল পর্তুগাল। তাতে অবশ্য তুরস্কেরও খানিকটা দায় বা দোষ হয়তো আছে। ম্যাচের শুরুতে পর্তুগালের গোল পেতে একদমই সমস্যা হয়নি। ব্রুনো ফার্নান্দেজ দলকে এগিয়ে নিয়েছিলেন, বাঁ দিকটা থেকে সেই গোলের সূচনা, এবং যেখানটায় নুনো মেন্দেস দারুণ একটা ক্রস করেছিলেন, পরে গিয়ে ব্রুনো ফার্নান্দেজ তিনি ফিনিশ করেছিলেন, ওখান থেকেই পর্তুগাল এগিয়ে যায়।
ম্যাচে ফার্স্ট গোল নিয়ে আমরা বোধহয় অনেক কথা বলবো, আমরা কি সেটা এই মুহূর্তে বলে ফেলবো? আমরা আসলে এখন দেখতে পাচ্ছি, তো আমরা পরেও এটা নিয়ে কথা বলতে পারি, বরং ফার্স্ট গোলে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা পরে হয়তো আরও ভেঙে বলার চেষ্টা করবো। বাট ইম্পর্টেন্ট যেটা ছিল যে প্লেয়ারদের মুভমেন্টগুলো, যে আপনার লেফট ব্যাক ইনভার্টেড রান করছেন, আপনার উইঙ্গার রাইট উইঙ্গার বার্নার্দো সিলভা তিনি একদম বাইরে ছিলেন, সেখান থেকে তিনি ভিতরে আসছেন। আর এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হলো তার কি যে লেফট ব্যাক তার স্ক্যানিং করাটা আসলে হয়নি, সেটা যদি আপনি পরবর্তীতে প্রথম অংশ থেকে দেখে আসি, ট্র্যাকিং করে দেখে আসতে পারি, তখন আমরা আরও বেটার ভিউ পাবো। সেকেন্ড গোলটা পর্তুগাল যেভাবে পেয়েছে সেটা আমাকে আসলে আমি কিছুক্ষণের জন্য মেরে গেছিলাম। ইনফ্যাক্ট ক্যামেরার অ্যাঙ্গেলও চেঞ্জ হয়ে গেছে, তারা ভেবেছিল এখান থেকে কিছুই হবে না। যা ক্যান্সেলো একটা পাস দিয়েছিলেন, রোনালদো প্রচন্ড হতাশ হলেন যে পাসটা কেন তাকে দেওয়া হলো না। রোনালদোর হতাশাও আমরা দেখতে পাচ্ছি এবং ওখান থেকে ক্যামেরাও শিফট হয়ে গেছে এবং একটা ব্যাক পাস সেটা জালে গেল। এর চেয়ে কমিক্যাল কিছু কি আমরা ইউরোর ইতিহাসে দেখেছি? না, এবং এই গোলটাই আমার ধারণা যে টার্কিকে ম্যাচ থেকে ছিটকে দেয়, কারণ এটাতে কোনো রকম প্রেশার ছিল না, কিছু ছিল না। মেইন এখানে যেটা হচ্ছে, প্রথমত গোলকিপার শুড হ্যাভ লুক এট দ্য ডিফেন্ডার ক্লোজলি, যে ও কি আমাকে দেখেছে কিনা আমি যে যাচ্ছি। আর আমরা ডিফেন্ডারদের বলি যে কোনো ব্যাক পাস গোলের দিকে করো না, গোলের বাইরের দিকে করো, যদি এটা গোলকিপার নাও পায় গোল হবে না। তো এই জিনিসটা এখানে লেগেছে। এবং আমি ফার্স্ট গোলের কথা একটু বলি যে আন্ডারল্যাপিংটা করেছিল মেন্দেস, তো ওকে যে আমরা ট্র্যাকিং করার কথা বলছিলাম, প্লেয়ার ট্র্যাকিং ম্যাচের আগে, ওই জিনিসটা ওরা পুরো ল্যাপস করছে। ও হয়তো আরো নাসিব আরো বিস্তারিত দেখাবে। মারিও লেমোসা আমাদের সঙ্গে আছেন, যার কাছ থেকে আমরা পর্তুগালের ব্যাপারটা আরো ভালো মতো বুঝতে পারছি। মারিও, হাউ গুড ওয়্যার পর্তুগাল টুডে? Yeah, they were much better today, no doubt. I think they went back to the basic, to a 4-3-3, players in position. Although I understand a little bit, but you're talking about Nuno Mendes, and you could see how the difference when you have a Nuno Mendes as a center back and as a left back. You see the difference between Cancelo in the middle and the right, Palhinha playing center midfield. Then also, sometimes when you think about Portugal, you think about a 4-3-3. It's the way we raised, the way we play in the youth football, then players feel much more comfortable. And there's something I can see, and we can press much easier. When we play with a back three, just with two midfields, it's much harder to press. Now it makes it easier for everybody to press. And I think Turkey, when they try to play, Portugal had the better job pressing higher, and then you can create those chances to score goals. Did you expect that from Ronaldo? What he did? He gave away the ball to Bruno Fernandes. Maybe he thought he was offside. Don't do joking, that. I'm joking. No, I'm joking. You know, I think Ronaldo is experienced players. I know the narrative around Ronaldo is obsessed in goals and he just wants records. But I think Tito knows this, because Tito was a player. Sometimes when you force too much, it doesn't happen. Sometimes you have to let the game come to you. And I think Ronaldo is at that stage, say, when my chance will come, I will score. And I think he did it for the team as a captain. I think it was, in that situation, everybody was thinking he would shoot, but he gave the goal. Mario, also, I think in the build-up, Palhinha was staying in the middle, and Pepe and Diaz was splitting up, so that the wing backs go much higher, and building up was very good. And also you were talking about the pressing. It happened from there. Palhinha was staying back, so that these two midfielders, Vitinha and Fernandes, they can press their opponent counterparts. No doubt, Tito. And I think Palhinha gives a big balance to the team. Because you think about Bruno Fernandes and Vitinha, they're not the defensive players, really. And the problem is, with that three back, when Vitinha and Bruno Fernandes press, there's a big space behind them. Then Palhinha gives that balance to the team. Yeah. And also, when we build up with three. But now you have Cancelo very high in the pitch. You have Nuno Mendes very high in the pitch. And then what happens? You get overlaps. And the first, or like Nassif said, underlap by Nuno Mendes. Then that's where you want the players. And Portugal just much more balanced. Of course, like you guys spoke, the second goal was a big blow for Turkey. It killed them emotionally, the spirit. But I think for sure Portugal needed a better performance, and today they played much better than last game. Thank you so much, Super Mario. Have a good night. Dhonobad. Have a good night. Bye-bye. ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ ভাইয়া। নাসিফ ভাই, এবার আপনার পালা।
ফার্স্ট গোলটা আমরা বলছি সেকেন্ড গোলটা গেম চেঞ্জার ছিল, তবে তার আগে যে ফার্স্ট সেকেন্ড গোলটার কারণে আসলে আমার প্রেডিকশনটা রং হয়ে গেছে। আমি বলছি ড্র হতে পারে। প্রেডিকশন আমার কিন্তু প্রেডিকশন মিলে গেছে। চলেন আমরা ফার্স্ট গোলটা একটু দেখে নিই যে ওই গোলটা আসলে কি ঘটেছিল আর কি হয়েছিল। ওকে, আমরা যদি ফার্স্ট গোলটা দেখি, ফার্স্ট গোলটা আসলে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করব, যাতে করে আমরা প্রতিটা প্লেয়ারের মুভমেন্টগুলো ট্র্যাকিং করতে পারবো, আমাদের জন্য সহজ হবে। একবারে করতে গেলে অনেক সময় কনফিউশন থাকে, আমরা আস্তে আস্তে করে একটা একটা করে প্লেয়ার ট্র্যাকিং করবো। প্রথমত যখন তারা শুরু করেছে, দুই সেন্টার ব্যাক, মিডফিল্ডার, আপনার ফুল ব্যাক যদি দেখেন মেন্দেজ এবং কানসেলো, তারা কিন্তু ভিতরে চলে এসেছে, তারা হলো ইনভার্টার হিসেবে রয়েছে, যাতে করে আপনার লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গার বার্নার্ডো তারা উইথ প্রোভাইড করছে, এবং এক্ষেত্রে রোনালদো আছে, সাথে ভিতিনহা রয়েছে। আমরা প্রথমে ট্র্যাকিং করবো নুনো মেন্দেজকে। তিনি যখন আন্ডারল্যাপ করছেন, আন্ডারল্যাপ করার সময় নিয়ম হলো যদি উইঙ্গার অথবা যদি কোনো মিডফিল্ডার তাকে ফলো করে, তাকে ফলো করতে হবে। এটা যদি ওভারল্যাপ হতো তাহলে তিনি গিভ ওভার টেক ওভার করতে পারতেন, কিন্তু আন্ডারল্যাপিংয়ের সময় আপনি কখনো সেই প্লেয়ারকে ছেড়ে দিতে পারবেন না, কারণ এই রাইট ব্যাকের জন্য কখনোই তার পক্ষে এখানে আর এই প্লেয়ারটাকে ধরা সম্ভব হবে না। বাট আলটিমেটলি আমরা দেখেছিলাম যে তিনি একটা পর্যায়ে তাকে ছেড়ে দিয়েছেন। আলটিমেটলি তিনি ছেড়ে দেওয়ার কারণে যেটা হয়েছে যে নুনো মেন্দেজ কিন্তু মোটামুটিভাবে একটা স্পেস পেয়েছেন, সময় পেয়েছেন এই কাটব্যাকটা করার জন্য, এবং সেখান থেকে আলটিমেটলি প্রথম গোলটা পেয়েছে। নুনো মেন্দেজকে ট্যাকিংয়ের ক্ষেত্রে তাদের উইঙ্গারের একটা মিস্টেক ছিল বা ছেড়ে দেওয়ার একটা ব্যাপার ছিল। এবার আমরা যদি রোনালদো এবং ভিতিনহার মুভমেন্টটা দেখি, তারা স্টার্ট করছে এখান থেকে, এবং আমরা দেখবো তারা একটা ক্রস মুভমেন্ট করবে, এবং ক্রস মুভমেন্টটা যখন হবে তখন আলটিমেটলি অপোনেন্টের জন্য বা সেন্টার ব্যাকের জন্য বা ডিফেন্ডারদের জন্য এটা ট্র্যাক করাটা ডিফিকাল্ট। তারা স্টার্ট করছে এখান থেকে, আলটিমেটলি দেখবেন তারা রোটেট চেঞ্জ করলো, ক্রস রানিং করলো। সো ভিতিনা স্টার্ট করেছিল এই জায়গা থেকে, আর রোনালদো স্টার্ট করেছিল এই জায়গা থেকে, দেন দে মেক এ ক্রস রান। এবং আলটিমেটলি যদি আপনি খেয়াল করে দেখেন যে ভিতিনহা যেহেতু এখন রান করেছেন, তার জন্য কিন্তু সেন্টার এই মিডফিল্ডারটা তাকে ট্র্যাক করেছিলেন, এবং আলটিমেটলি তার পায়ে লেগেই বলটা রিবাউন্ডে সেকেন্ড বল হিসেবে বার্নার্ডো সিলভার কাছে এসেছিলেন। এবার আমরা বার্নার্ডো সিলভার মুভমেন্টটা দেখবো। তিনি শুরু করছেন একদম ওয়াইড থেকে, যখন অপোজিট সাইডের উইঙ্গারের কাছে বল, তিনি অপোজিট সাইডে একদম বাইরে থেকে শুরু করছেন, কেউ তাকে দেখেননি, কেউ তাকে ট্র্যাক করেননি, একদম ফ্রিলি মুভ করেছেন। বাট ইম্পর্টেন্ট ছিল যে তিনি ভিতরে রানটা করেছেন। এবার আমরা দেখবো যে কেন আসলে তাকে ট্র্যাক করতে পারেনি। আমরা যদি তুর্কির লেফট ব্যাকের মুভমেন্টটা দেখি, তিনি প্রথমে ট্র্যাক করছেন যে দালো আসছে কিনা, তো তিনি দেখেন দালো আসছে না, ওকে ফাইন, কিন্তু তাকে কিন্তু খেয়াল করতে হবে তার লাস্ট ম্যান হলো উইঙ্গার, আবার চেক করছেন দালো আসছে কিনা, ওকে দালো আসে না, কিন্তু উইঙ্গার তো বাইরে আছেন, তো তাকে দেখতে তো বাইরের প্লেটা আসছে কিনা। তিনি আলটিমেটলি এই সেকেন্ড টাইম স্ক্যান করার পর আর দেখেন নাই, যেই মোমেন্টে তিনি আসলে দেখেছেন সেই মোমেন্টে তার পক্ষে আর রিয়েক্ট করা সম্ভব হলো না। তিনি যদি দেখতেন যে বার্নার্ডো আসছেন, তাহলে তার এখানে যাওয়া দরকার ছিল না, বার্নার্ডোর সাথে সাথে তিনি এখানে আসতে পারতেন। আর লাস্ট যে অংশটা আমরা দেখবো পর্তুগালে কেন মুভমেন্টটা খুব ভালো। আপনি যদি দেখেন পিছনে পেপে এবং দিয়াস রয়ে গেছেন দুই সেন্টার ব্যাক রেস্ট ডিফেন্স, এবং মিডফিল্ডে যে দুজন রয়েছে তারাও কিন্তু রেস্ট ডিফেন্স দিচ্ছে, যদি বল লুজ করে তারা এখানে প্রেস করতে পারবে। নিয়ার পোস্ট, সেন্ট্রাল এরিয়া, ফার পোস্ট অথবা রিবাউন্ড জোন, তিনটা জোনই তারা কিন্তু কাভার করছে, এবং রিবাউন্ড জোন কাভার করছে, তিনটা জোনই কাভার করা, প্লাস আপনার রিবাউন্ড জোনের জন্য কিন্তু এখন আপনার রাইট ব্যাক ছিলেন। সো আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটায় যে পর্তুগালের প্লেয়ারদের মুভমেন্টগুলো এই জায়গায় আমরা তাদের কাছ থেকে যেরকম এক্সপেক্ট করি যে উইঙ্গার কোথায় যাবে, মিডফিল্ডার কোথায় যাবে, একজন যদি চেঞ্জ করে তাহলে সেই মুভমেন্টগুলো আসলে কীরকম হওয়া উচিত ছিল, এই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে কাটব্যাকের সময় একদম পারফেক্ট একটা মুভমেন্ট তারা করতে পেরেছে। একমত। হ্যাঁ অবশ্যই, এবং জিনিসটা হচ্ছে কানসেলো এবং মেন্দেজ দুইজনই কিন্তু ও যেটা বলছিল যে ইনভার্টেড ফুল ব্যাকস হয়ে যাচ্ছিল মাঝে মধ্যে। আমরা যেমন প্রথম ম্যাচে দেখেছি কানসেলোকে মিডফিল্ডে খেলানো হয়েছে, বাট এইটা তাকে স্যুট করে বেশি, সে উইং থেকে যখন ভিতরে যায় আনমার্ক থাকার চান্স থেকে বেশি। তো আমার মনে হয় যে মুভমেন্টটা তো অবশ্যই এই গোলটা ক্রিয়েট করেছে, এবং সব প্লেয়ারদের কন্ট্রিবিউশনই কিন্তু গোল আসার সবচেয়ে উল্লেখযোগ্য আমার জন্য, যেটা আমরা কথা বলছিলাম যে ফার্স্ট ম্যাচে দেখিনি, সেটা হচ্ছে মোর প্লেয়ার্স ইন দ্য বক্স, যে অ্যাপিয়ার করলো কিন্তু অলরেডি বার্নার্ডো সিলভা সহ তিনজন, আর সেকেন্ড বলের জন্য এখানে কানসেলো ছিল, আর ওই পাশে কিন্তু তখন লিও ভিতরে আসছে। তো এই যে মোর প্লেয়ারদের উপস্থিতিটাই কিন্তু গোল আসার জন্য সহায়তা করে। এটা আমার কাছে ব্রুনো বলছি, বার্নার্ডো সিলভার এই রানটা দেখে আমার ম্যান সিটির রানের কথা মনে পড়েছে। মানে এইরকম রান যে কতবার আমরা তাকে নিতে দেখেছি এবং গোলও করতে দেখেছি। একদম শেষ করব ব্রেকে যাওয়ার আগে, তুরস্ককে নিয়ে দুটা কথা না বললেই না। একদম শুরুতে 6ষ্ঠ মিনিটে ভালো একটা চান্স ছিল গোল করার, আক্তারোগ্লুর কাছে এসেছিল ফার পোস্টে, ইজি চান্স ছিল, গোলটা করলে গল্পটা অন্যরকম হতে পারতো। আর্দা গুলার খেললেন না আজকে, কিন্তু তাকে এমন একটা সময় নামানো হলো যখন 3-0, তার লাভটা কি আসলে? মানে স্ট্রেঞ্জ, আমার কাছে মনে হচ্ছে যে তাকে যদি আমি নামাই তাহলে নামাবো না, মানে কেন খেলালাম এটা আমি এখন বুঝলাম না, যে আরও অন্য কিছু আছে কিনা, কোনো ডিসিপ্লিনারি কোনো ব্যাপার আছে কিনা, কি আছে এটাতে যে তাকে প্রথম থেকে খেলানো হলো না। আর সে ইজ আ ইয়াং প্লেয়ার, তাকে তো রেস্ট দেওয়ার কোনো প্রয়োজন দেখি না আমি, যে এই বয়সের প্লেয়ারদের রেস্ট কিসে, যদি না কোনো ইঞ্জুরি থাকে। বাট ইঞ্জুরি থাকলে নামলো কেন?
এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, যে ইনজুরি যদি তার থাকে, সংখ্যা যদি থাকে, তাহলে এমন একটা সময় তাকে নামিয়ে কি লাভ যখন তার মানে ম্যাচ থেকে হারটা নিশ্চিত হয়ে গেছে। মেইন হচ্ছে যে মারিও যেটা বলেছে, আজকে পর্তুগালের মাচ মোর বেটার পারফরমেন্স, এবং আমি বলবো ম্যান অফ দ্য ম্যাচ পেপে। হ্যাঁ, মানে কমেন্টেটর বলছিলেন যে 41 মানে 41 ইয়ার্স ইয়াং, Right. নট ওল্ড। মানে একটা ইনস্ট্যান্টে দেখা যাচ্ছিল আর্দা গুলারের কাছে বল আসছে পেপে পেনাল্টি এরিয়ার উপরে, বল ট্রাভেল করতেছে, ও ট্রাভেল করে এসে ওকে প্রেস করলো। আনবিলিভেবল, একদম খেলা শেষের দিকে 80th মিনিটের দিকে। আপনার সঙ্গে তো পেপের বয়সের পার্থক্য মনে হয় খুব একটা বেশি না? অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.